নমস্কার, গুড ইভিনিং। আজ আমাদের অফিসিয়ালি 7টায় লাইভটা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির লেজেন্ড ফটোগ্রাফার, এমিনেন্ট ফটোগ্রাফার প্রতাপ দাশগুপ্তর আজ 55th মানে 55তম জন্মদিবস, মানে জন্মদিন। তো সেখানেই আমরা আজকে অনুষ্ঠান করে এলাম নন্দনে, যেটা আপনারা অলরেডি আমার প্রোফাইলে ছবিতে দেখতে পাচ্ছেন। বাট ওর একাগ্রতার জন্য এই রাত্রিবেলাও আমরা ওর লাইভটা কমপ্লিট করলাম, কারণ ওরও কাজ আছে আগামীকাল, আমাদেরও অনেক কাজ থাকে রবিবার। যাই হোক, কথা সারাক্ষণই চলবে। এবার ইন্ট্রোডিউস করছি আমাদের মডেল রিঙ্কির সঙ্গে। রিঙ্কি, নিজের পরিচয় দে। নমস্কার, আমি রিঙ্কি দে। আমি বেলঘরিয়ায় থাকি, একজন ফ্যাশন মডেল, পাশাপাশি আমি একজন অ্যাক্টরও। কিন্তু বর্তমানে আমার অ্যাক্টিংটা একটু কমই করা হচ্ছে। অ্যাকচুয়ালি মডেলিংটাকে আমি এত বেশি ভালোবেসে ফেলেছি, অ্যাক্টিংটাকেও অবশ্যই ভালোবাসি, কিন্তু একটু কম করা হচ্ছে কাজটা। মডেলিংটাতে একটু বেশি এনজয় করছি আর কি। তো মডেলিংটা আর প্রথম কাজ আমি স্টার্ট করেছিলাম অ্যাক্টিং দিয়ে 2017 মে মাসে, 8th মে। এটা আমার এখনো ভালোভাবে মনে আছে, একটা মেমোরেবল ডে বলা যেতে পারে। তো সেখানে সিরিয়ালের কাজ দিয়ে আমার ছোট্ট ক্যারেক্টার একটা ছিল। কিন্তু কি হয় না, জীবনে যে প্রথম কিছু একটা করতে যাচ্ছি, একটা এক্সাইটমেন্ট, আমার সারা রাত ঘুমই হয়নি আনন্দের চোটে, যে একটা সিরিয়ালে একটা ক্যারেক্টার করতে যাচ্ছি। কোনোদিন যে কাজ করিনি, আমার বাড়ির মানে কেউ নেই, আমাদের বাড়িতে অভিনয় জগতের সঙ্গে কেউ যুক্ত না, মডেলিং জগতের সঙ্গে। সেখানে আমি প্রথম করতে যাচ্ছি, বিষয়টা আমার কাছে ভীষণই মানে একটা এক্সাইটমেন্ট ছিল। সারা রাত আমার ঘুমই হয়নি। তারপরে পরের দিন সকালবেলা রেডি হয়ে গেলাম যখন, মানে প্রথমে মনে হচ্ছিল যে সারা রাত ঘুমাইনি, ঠিক মতন পারবো তো অভিনয়টা করতে, ডায়লগ গুলো ঠিক মতন বলতে পারবো তো। কিন্তু অদ্ভুত ভাবে ওখানে পৌঁছে আমার ক্লান্তি তো দূরে থাক, মানে অন্যদের সবার থেকে এনার্জিটা এত বেশি ছিল। মানে আমার রোলটাই ছিল একটুখানি নেগেটিভ রোল, তো সেখানে একটু ঝগড়ার পাঠ করতে হবে। ওখানে একজন এমিনেন্ট অ্যাক্টর ছিলেন, যিনি বলছেন তুমি কি থিয়েটার করো? বললাম না দাদা, আমি এখানে প্রথম অভিনয় করছি, ক্যামেরা ফেস করা প্রথম। বলছে ঝগড়াটা তো ভালোই করতে পারো। মানে ওটা আমার কাছে একটা এখনো স্মরণীয় ঘটনা, আমি এটা মানে চিরদিন মনে রাখবো। তারপরে তো বিভিন্ন রকম হিন্দি, ইংলিশ, বেঙ্গলি বিভিন্ন শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিল্মেও কাজ করেছি, সিরিয়ালে আরো ছোট ছোট কাজও করেছি। তারপরে অভিনয়টা খুব বেশি আমার করা হয়নি, আমার অবশ্যই মানে ইচ্ছা আছে ভবিষ্যতে যদি ভালো কোনো সুযোগ পাই অবশ্যই মানে অভিনয়টা। আচ্ছা, তুই কি কি ক্যাটাগরিতে কাজ করিস সেটা একটু যদি আমাদের দর্শকদের বলিস। হ্যাঁ, মডেলিং এর জগতে আমি সব রকম কাজ করি, ভার্সেটাইল মডেল বলা যেতে পারে। মানে আমার কাছে ট্র্যাডিশনাল, ওয়েস্টার্ন, বোল্ড সবটাই আমার কাছে একটা আর্ট। তো সেই জন্য আমি সব রকম কাজই করতে ভালোবাসি। কোনো কাজ আমার মানে আমার মনে হয় না যে এটা করবো না বা ওটা করবো না। অনেকে থাকে ক্যাটেগরি চুজ করে, আমার কোনো ক্যাটেগরি আমি চুজ করি, সব ক্যাটেগরি আমার জন্য। ভেরি গুড। সব থেকে বড় জিনিস যেটা আজকে বলি সেটা হলো ওর একাগ্রতা। আমি মানে এক কথায় যখন আমি ভুলে যাই, আমি একটু ভুলেই যাই, সবাই আপনারা জানেন। ও আমাকে মনে করানোর থেকে শুরু করে সকালবেলা আমি বিজ্ঞাপন করিনি কেন, পোস্ট করিনি কেন, সবটাই আমাকে মনে করিয়ে দিয়েছে। আমিও কাজের চাপে ভুলে গেছি, তার জন্য আই এম ভেরি সরি। না না দাদা, কারণ আমাকে তো অনেকটা মানুষের দায়িত্বের মধ্যে থাকতে হয়। যাই হোক, এই যে ওর একাগ্রতা, জানি না আমার মুখের কথা কতটা মানুষের জীবনে লাগে, সেটার রিফ্লেকশনটা আপনারাই বলতে পারবেন। বাট আমি এটুকুনি বলতে পারি, যার এতটা ধৈর্য আছে তাকে তো ভগবান সঠিক জায়গায় সঠিকভাবে নিয়ে যাবেনি। আপনাদের সকলের আশীর্বাদ আর দাদার আশীর্বাদ একদম হতেই হবে। শৈলেশ চ্যাটার্জি, শৈলেশ আজকের রেজাল্ট কি হলো যদি একটু জানাও খুব ভালো হয়। শৈলেশের জন্য আমরা অপেক্ষা করছি। শৈলেশ হচ্ছে আমাদের আইটা ক্লাবের একজন অ্যাডমিন, সাথে ও বডি পেন্টিং এর উপরে ওয়ার্ল্ড কাপ একটা হচ্ছে, সেখানে ও পার্টিসিপেট করেছিল। আজকে সন্ধ্যেবেলায় ওর লাইভ প্রোগ্রাম ছিল। তোমার কি হলো, কি রেজাল্ট হলো সেটা জানার অপেক্ষায় থাকলাম। অয়ন মুখার্জি লিখেছে গুড ইভিনিং দাদা, জয় জগন্নাথ। গুড ইভিনিং। নিশা নস্কর লিখেছে হাই হাই নিশা। অয়ন মুখার্জি, বাহ দারুন, নাইস ইন্ট্রোডাকশন, থ্যাংক ইউ। যাই হোক, আমাদেরকে
এগোতে হবে। এবার বল, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার ব্যাপারে তোকে সব থেকে বেশি কে সাহায্য করেছে? কিভাবে তুই এলি, তোর পথে কে কে তোকে ভালো সুযোগ দিয়েছে, সবকিছু যদি বলিস ওদিকে তাকিয়ে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসা বলতে 2016 আমার একজন ফেসবুক ফ্রেন্ড হরিয়ানা থেকে আমাকে প্রথম দেখে আমার ছবি দেখে বলেছিল যে তুমি মডেলিংটা করতে পারো, তোমার মানে বডি স্ট্রাকচার বা তোমার সবকিছু স্টাইল আমাদের ভালো লেগেছে। তো আমি ভোগের সঙ্গে, ভোগ যে ম্যাগাজিনটা রয়েছে, হ্যাঁ সেটার সঙ্গে কানেক্টেড, তো তুমি চাইলে এটা করতে পারো। তো আমি তার আগে ছোটবেলায় আমি খুব স্বপ্ন দেখতাম অভিনয় করব, বড় বড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করব, কিন্তু আমাদের বাড়ির তো কেউ যুক্ত না অভিনয় জগৎ বা মডেলিং জগতের সঙ্গে। তো আমার সেই ইচ্ছাটা মরে গেছিল, আস্তে আস্তে চাপা পড়ে গেছিল। যখন ও বললো, ওই ছেলেটি বা আমার বন্ধুই বলা যেতে পারে, তো তাকে আমি বললাম যে দেখো আমি তো কোনোভাবেই মানে এক্সপিরিয়েন্স নেই আমার কোনো, ভোগ একটা এত বড় একটা মানে ম্যাগাজিন, তো সেখানে আমি কাজ করব, আমার কাছে এটা মানে একটা আনএক্সপেক্টেড। তো আমি তখন বিষয়টাকে নিয়ে অতটা গুরুত্বও দিইনি। হ্যাঁ, আমি তখন একটা জায়গায় কাজও করছিলাম, জব করছিলাম অ্যাকচুয়ালি। তারপরে আস্তে আস্তে ও আমাকে বেশ কয়েক মাসই বলেছিল, আমি গুরুত্ব না দিলেও মনের ভেতরে একটা ইচ্ছা জাগতে শুরু করলো, সেই সুপ্ত ইচ্ছাটা, ছোটবেলাকার সুপ্ত ইচ্ছাটা জাগতে শুরু করলো, যে মনে হলো যে না দেখি না একটু চেষ্টা করে কি হয়েছে, জব করছি তার পাশাপাশি তো এগুলো মানুষ করতেই পারে। হ্যাঁ, তো তারপরে আমার পাড়াতেই একজন দাদা, দেবজ্যোতি দত্ত, তো সে আমাকে বলেছিল যে এরকম সিরিয়ালের একটা ক্যারেক্টার আছে, করবি? তো আমি বললাম যে ইচ্ছা তো আছে, অভিনয় জগতের একটা মানে আমার সবসময় টানে আমাকে, তো আমার ইচ্ছা তো আছে, যদি সুযোগ পাই তাহলে অবশ্যই করবো। তো আমি বললাম কি কি করতে হবে, আমি তো জানি না প্রসিডিওর গুলো। তো আমাকে দাদা বললো প্রথমে একটা পোর্টফোলিও বানা, আমি তোকে বানিয়ে দেবো, তোকে চিন্তা করতে হবে না। তারপরে বানিয়ে মানে ওই দাদাই আমাকে যোগাযোগ করে দিয়েছিল। তারপরে তো আপনাদের বললামই যে আমার কাছে একটা অবিস্মরণীয় ঘটনা, জীবনের প্রথম অভিনয় করতে যাচ্ছি, তো রাত্রে ঘুম হয়নি। তো এইভাবে আমার অভিনয় জগতে আসা। এরপরে মানে একটা বিউটি কন্টেস্টে আমি নাম দিয়েছিলাম 2017-এ ডিসেম্বর মাসে। তো সেইখান থেকে আমার 2017 ভেরি গুড। হ্যাঁ, 2017-এ ডিসেম্বরে আমি ওটা পার্টিসিপেট করার পর থেকে আমার কাছে বিভিন্ন রকম ব্র্যান্ড বা বিভিন্ন রকম ই-কমার্স শুট এইগুলো আমার কাছে অফার আসতে শুরু করে। হ্যাঁ, তো আমি ওগুলো করতে থাকি। তারপরে আমি 2018-19-এর মিডল করেছিলাম কন্টিনিউ। তারপরে একজন আমার সঙ্গে পরিচিত হলেন, যে উনি হচ্ছেন মুম্বাইয়ের একজন ডিরেক্টর ছিলেন, তারপরে এখানে এখন থাকেন, কলকাতায় থাকেন এখন। উনি আমাকে দেখে একদিন বললেন, একজনের থ্রু দিয়েই যোগাযোগটা হয়েছিল, তো তোমাকে দেখে মনে হলো কথা বলে যে তুমি ডিরেকশনটা ভালো পারবে। ডিরেকশন ভেরি গুড। আমার কাছে মানে ওটা আরেকটা, মানে তুই অলসো একজন ডিরেক্টরও? হ্যাঁ, আমি কিছু ডিরেকশনও দিয়েছি। বাহ। তো ডিরেক্টর, তো তুমি ডিরেকশনটা দিতে পারবে? তো আমি যে ফিচার ফিল্মটা করছি সেটা স্ক্রিপ্ট উনি আমাকে দিয়েছিলেন। চ্যালেঞ্জিং রোল ছিল একটা, ভীষণই আমার কাছে মানে ইচ্ছা ছিল। তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তুমি আমার সঙ্গে কাজ করবে। তো আমি বললাম যে অবশ্যই, এরকম সুযোগ কি হাতছাড়া করে। কিন্তু ওই যে বলে কিছু কিছু সময় মানুষের দুর্ভাগ্য চলে আসে, পরে কোভিডটা চলে এলো। উনি সমস্ত প্রিপারেশন তৈরি করতে করতে কোভিডটা চলে আসাতে কাজটা আর হলো না। কিন্তু স্ক্রিপ্ট এখনো আমার কাছে পড়ে আছে, মানে উনি চাইলে এখনো উনি করতে পারেন কাজটা যে কোনো সময়। আমি ওটাকে নিয়ে এখনো মাঝে মাঝে বের করি এবং মানে স্মৃতিরোমন্থন করি। তুই ওনার সাথে কথা বল, যদি উনি ইন্টারেস্টেড না হয় তাহলে আমি তোকে, প্রচুর মানুষ আছে ইন্ডাস্ট্রিতে, যদি ভালো তোর স্টোরি থাকে তাহলে সে কাজ করবে। আচ্ছা, খানিকক্ষণ আগে যখন প্রতাপদার জন্মদিন চলছিল, তখন সন্দীপ পাইন বলে এক ভদ্রলোক, খুব রোগা, পরে এলেন, যার হাতে প্রতাপদা কেক দিল, এই রোল দিল, উনি ওনার সঙ্গে তোকে আলাপ করিয়ে দেবো। সন্দীপদাও ভালো কাজ করে। আমার কাছে প্রচুর ডিরেক্টর আছে, প্রচুর মানুষ আছে যারা এই কাজ, ভালো গল্প থাকলে কাজ করতে পারবে। অবশ্যই, গল্পটা অবশ্যই খুব সুন্দর গল্প, আমার তো খুব পছন্দের ছিল। তো সেইখান থেকে তারপরে আমি কোভিডের জন্য তো আমাদের কাজ বন্ধ থাকলো কিছুদিন। বন্ধ থাকার পরে যখন কোভিডটা মানে ঠিক হলো আর কি, আমরা কাজ আবার শুরু করলাম। 2022-এ আমি প্রথম ডকুমেন্টারি ফিল্ম বানালাম একজন ইন্টারন্যাশনাল প্যারা অ্যাথলিটের উপরে, যে এশিয়ান গেমসে ব্রোঞ্জ মেডেল তো উইনার। তো তার উপরে আমি একটা বানালাম ডকুমেন্টারি। তারপরে আমি কি নাম তার? ডিটারমিনেশন
না না, মানে যার উপরে ডকুমেন্টেশনটা রবি বানিয়েছিস? সরকার, প্যারা অ্যাথলিট। তো ওর উপরে রবি বানানো। সরকার আমার সাথে কানেক্টেড 2019 সাল থেকে। আচ্ছা, এবং আমাদের যত বসন্ত উৎসব আসে সবেতে উনি আসেন। এবং ওনার যে পরিচিতি লেভেলটা সেইটা আমাদের এই কলকাতা বসন্ত উৎসব থেকেই ওনার পরিচিতি লেভেল। আচ্ছা। মানে উনি যে জায়গাটায় আছেন সেই জায়গাটা খুব হয়তো খুব বড় কাজ করেছেন উনি, কিন্তু ওই যে প্রচারের আলো যে ব্যাপারটা, হ্যাঁ, আপনারা হয়তো আপনাদের এটা আশীর্বাদ যে ভগবান আমাকে যেটুকু দিয়েছেন আমি আমার সেটুকু আমার উল্টো দিকের মানুষকে দেওয়ার চেষ্টা করি। এক কথায় যেটাকে বলে প্রচারের আলো, প্রচারের আলো। এটা খুব দরকার মানুষের জীবনে। ওই রকম একটা লেভেলের মানুষ, হ্যাঁ। ওনার কিন্তু খুব একটা প্রচার ছিল না, হ্যাঁ, কিন্তু কোভিডের বছরে উনি আমাদের বসন্ত উৎসবে আসা আচ্ছা। এবং কোভিডের সময় আমার এই লাইভ প্রোগ্রামটা আচ্ছা, শুরু করি আমি। তখন আমার এই লাইভ প্রোগ্রামটা হতো যে যার বাড়ি থেকে করতে পারতো, আচ্ছা। আমরা এখানে স্ক্রিন শেয়ারিং করতাম। ওকে। মানে আমি আমার এখানে স্ক্রিনে বসতাম, সে হ্যাঁ। তার বাড়িতে স্ক্রিনে বসতো, দুটো আচ্ছা, স্ক্রিন আচ্ছা। মধ্যিখান করা হতো। সেই টেকনোলজিতে উনি প্রথম লাইভ করেন এবং তারপর থেকে যতগুলো আমাদের অনুষ্ঠান আসে হ্যাঁ। সেখানে উনি আমাদের গেস্ট হন। এখন তো উনি বিশাল বিশাল জায়গায় হ্যাঁ, গেস্ট অফ অনার হিসেবে হ্যাঁ। যায়। কন্টিনিউ কর। তো সেইখানে আমি ডকুমেন্টারি ফিল্মটা বানানোর পরে বেশ কিছু ইন্টারন্যাশনাল ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি ওটা করে। তারপরে আমি কিছু পোয়েট্রি ফিল্ম, শর্ট ফিল্ম বানিয়েছি। তারপরে আবার ইচ্ছা হলো যে না, আমি নিজে আরেকটু অ্যাক্টিং, মডেলিং করে আরেকটু নিজেকে তৈরি করে নিই, তারপরে আবার ডিরেকশনটা করবো। তো ডিরেকশনের জন্য আমি নিজে স্ক্রিপ্টও লিখছি হিন্দিতে। হিন্দি একটা করার হিন্দিতে? ইচ্ছা আছে, হ্যাঁ। হিন্দিতে লেখা হয়ে গেছে 90%, আর 10% বাকি আছে। তো সেটার উপরে আমি কাজ করব খুব শীঘ্রই, হয়তো 2026 স্টার্ট করব। তার আগে আমি আবার একটু মডেলিং অ্যাক্টিং এ ফিরে এলাম। এখন মানে ফুল ফেজে। আর সব থেকে বড় কথা, আইটা ক্লাবের মেম্বার হওয়ার পরে আমার যেভাবে কাজের মানে অফার পাচ্ছি আমি বলে শেষ করতে পারবো না। মানে এটা আমার কাছে একটা চরম আশীর্বাদ। বিভিন্ন ভাবে আমি কাজের অফার পাচ্ছি। দাদার আশীর্বাদ ছাড়া তো হবে না, এটা আমরা জানি। তো সেই জন্য দেখ, আমি একটা কথা তোকে প্রথম দিন বলেছিলাম, যে দিখতে হ্যায় ওই বিকতে হ্যায়। একদম ঠিক। তুই যদি প্রচারের আলোয় নিজেকে আনতে হয় তোকে খাটতে হবে। যেমন আমরা পড়াশোনা না করলে যেমন ভালো রেজাল্ট করতে পারি না, সোশ্যাল মিডিয়াতে তোকে নিজেকে বারবার দেখাতে হবে, নিজেকে অবশ্যই। বারবার আসতে হবে, তোকে নিজেকে প্রতিদিন তোকে ছবি পোস্ট করতে হবে। হ্যাঁ, সেই ছবি পোস্ট করার যে প্ল্যাটফর্মটা, সেটা আইটা তোকে তৈরি করে দিয়েছে, যেখানে 1,10,000 মেম্বার আছে। হ্যাঁ। সেখানে তুই একটা ছবি পোস্ট করলে অ্যাটলিস্ট 1% মানুষের কাছে যদি তুই পৌঁছোস, হ্যাঁ। তাহলেও 1,000 মানুষের কাছে পৌঁছচ্ছিস। অবশ্যই। সুতরাং এই যে পৌঁছনো, তারপরে ননস্টপ কল আসা, মেসেজ আসা, এই যে ব্যাপারটা, সেখানে তুই নিজেকে এনগেজ করলি এবং সেখান থেকে তোর ভালো লাগলো যে কাজগুলো, সে কাজগুলো তুই করলি। অবশ্যই। দ্যাট মিনস প্রচারের আলোয় নিজেকেই আনা যায় যদি তুই একটা ভালো প্ল্যাটফর্ম পাস। অবশ্যই। আজকে তুই দেখলি ওখানে কস্তুরী ছিল, হ্যাঁ, সুমিতা ছিল, হ্যাঁ। ওরা দুজন আজকে আইটা ক্লাবের ভগবানের আশীর্বাদে ওরা আজকে সেই লেভেলের কাজ করছে। আজকে শৈলেশ, যার কথা এক্ষুনি বলছিলাম, হ্যাঁ। যে ওয়ার্ল্ড রেকর্ডে যার ছবি গেছে, শৈলেশ যে ছবিটা অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে, সেই ছবিটা যে মেয়েটার, সেই মেয়েটাই হচ্ছে ও, কস্তুরী। কস্তুরী। হ্যাঁ, আমি কস্তুরী জানি খবরটা। ওর লাইফটা এই আমাকে জায়গায় বসে, শৈলেশ পাঠিয়েছিল, আমি কংগ্রাচুলেশন বারবার করেছি। এই জায়গায় বসেতে ওই লাইভ হয়েছে ওর মার্চ ও, মাসের আচ্ছা। শেষে, এপ্রিল মাসের ফার্স্ট উইকে। আচ্ছা। ঠিক আছে, ওর লাইভের দিন প্রচুর বাধা এসেছিল। কেমন হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়, আমাদের এখানে লোডশেডিং কোনোদিন হয় না, হ্যাঁ। হঠাৎ লোডশেডিং হয়ে যায়, অনেক রকম বাধা এসেছিল, কিন্তু আলটিমেটলি আজকের ডেটে ও একটা স্টার। অফ কোর্স। কিচ্ছু করতে হয়নি। কি করতে হয়েছে বলতো? একটা জিনিসই খালি করতে হয়েছে, শুধু ভগবানের ওপরে ফেথ রাখা। হ্যাঁ। যে আমি যখন এই অবধি পৌঁছেছি, আমি যখন জেডির এই চেয়ারে পৌঁছেছি, তখন ভগবান আমাকে কিছু ভালো কিছু দেবে। অবশ্যই। মনের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা থাকলে হুম, ভগবান তাকে পজিটিভটাই দেয়। হ্যাঁ। এটা আমি আমার 53 বছরের অভিজ্ঞতায় দেখেছি। একটু কমেন্টস পড়ি। সুবীর লিখেছে, শুভ সন্ধ্যা সবাইকে, দুজনকেই খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সুবীর। থ্যাংক ইউ। নিশা নস্কর লিখেছে, কি হার না কোনো জায়গা কাজ করেছো কি, বুঝতে পারছি না ও কি লিখেছে। অয়ন লিখেছে, একদম একদম, ইফ ইউ ওয়ান্ট টু ডু এনিথিং ফ্রম দ্য ইনার কোর অফ ইউর মাইন্ড, গড উইল হেল্প ইউ। অফ কোর্স।
একদম থ্যাংক তাই। ইউ অয়ন, থ্যাংক ইউ। পৃথা গুড ইভিনিং লিখেছে। পৃথা একটু শেয়ার করে দিস, আমি তোর জায়গাটা কাজটা করে ফেলেছি ভুল করে। নিশা নস্কর লিখেছে গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। অয়ন মুখার্জি ভেরি গুড, জাস্ট কিপ পেশেন্স অ্যান্ড গো অ্যাহেড। নিশ্চয়ই। অয়ন লিখেছে এক্স্যাক্টলি, উই নিড এ গুড প্ল্যাটফর্ম, দ্যাটস ইট, গড ইজ দেয়ার। ইয়েস, যেটা আমি রোজই বলি ডেফিনেটলি। যে তুমি যদি সৎসঙ্গে থাকো, তুমি যদি চারটে ভালো মানুষের সঙ্গে থাকো, তোমার জীবনে ভালোটাই হবে। ভালোটাই হবে। আর তুমি চারটে খারাপ মানুষের সঙ্গে থাকলে তুমি খারাপই হবে। খারাপ পথেই চলে যাবে। দীপিকা বিশ্বাস লিখেছে গুড ইভিনিং জেরিদা অ্যান্ড রিঙ্কি ম্যাম। গুড ইভিনিং। দীপিকা গত পরশু দিন যে এই চেয়ারে বসে লাইভ করে গেছে সেটা দীপিকা। থ্যাংক ইউ দীপিকা। থ্যাংক ইউ। যাই হোক, বং সিরিজ অনেকটা রাতে আজকে, আসলে আজকে প্রতাপ দাশগুপ্তর জন্মদিন। পারলে এটা নিয়ে একটা স্টোরি করে দিস, আমার কাছে সমস্ত ছবি আছে বা আমার ফেসবুকে সমস্ত ছবি আছে, পারলে একটা স্টোরি করিস। আর আজকে রিঙ্কির ধৈর্যের জন্য আজকে আমি এই লাইভটা করতে বাধ্য হলাম। এখানে আমার একটা ছোট্ট স্যাক্রিফাইস আছে, সেটা হলো আমি সপ্তাহে একটা প্রোগ্রাম দেখি, সেটা হলো জি বাংলার সারেগামা। সেই প্রোগ্রামটা আমি না দেখে আমার প্রোগ্রামটা বাড়িতেও করছি। খুব বড় ফ্যান এই প্রোগ্রামটার। আমি এই ঘরে এই বিগ স্ক্রিনে চালিয়ে খুব জোরে শুনি পুরো ফ্যামিলি। এটা মিস হয়ে যাচ্ছে। কোনো মিস হচ্ছে না। এই রকম পেশেন্সের কাছে, এই রকম ধৈর্যের কাছে, এরকম আর্টিস্টের কাছে এরকম হাজারখানা প্রোগ্রাম মিস হোক, হাজারটা প্রোগ্রাম মিস হোক। থ্যাংক ইউ দাদা। খুব সুন্দর অনুষ্ঠান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দীপিকা লিখেছে রিঙ্কি তোমায় খুব সুন্দর লাগছে। ইয়েস, থ্যাংক ইউ সো রিঙ্কিকে শুধু সুন্দর লাগছে না, রিঙ্কির জন্য অনেক বড় বড় অফার চলে এসেছে। রিঙ্কি যদি বলেই ফেলবে আজকে। যাই হোক, নিশা লিখেছে হরিয়ানার কোন জায়গায় কাজ করেছো? হরিয়ানার কাজটা করিনি, হরিয়ানা থেকে আমার অফার এসেছিল ভোগ ম্যাগাজিনে করার জন্য। মানে ও ভোগ ম্যাগাজিনের সঙ্গে যুক্ত অ্যাকচুয়ালি, তো সেই কারণে এই কাজটা আমি তখন করিনি, অ্যাকচুয়ালি জব করছিলাম বলে। কিন্তু তখন থেকে আমার মনের ভেতরে আর কি ইচ্ছাটা আবার জাগ্রত হয় যে আমি মডেলিং অ্যাক্টিং এ আসবো। ভেরি গুড। যাই হোক, অয়ন লিখেছে জেরিদা জিন্দাবাদ। যাই হোক, যেটা তোকে জিজ্ঞেস করছি আর একটা, সেটা হলো তোর জীবনের প্রথম মডেলিং এর দিনটা মনে আছে, যেদিনকে তুই প্রথম ক্যামেরা ফেস করেছিলি? প্রথম ক্যামেরা ফেস তো আমার অ্যাক্টিং এ, তো না ওইটা না না, মডেলিং এর ক্ষেত্রে। মডেলিং এর ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই মনে আছে। মানে ওইটা বিউটি কন্টেস্টের একটা হওয়ার পরেই আমি যেটা পেয়েছিলাম ক্যালেন্ডার শুটের অফার। তো সেটা খুব বেশি বড় কাজ ছিল না, কিন্তু ওই যে বলে না প্রথম কাজ সারা জীবন মনে থাকে, ওটা একটু মানে অন্যরকম টাইপের ক্যালেন্ডারটা ছিল, একটু বোল্ড টাইপের হলেও মানে কনসেপ্টটা খুব সুন্দর ছিল, যার জন্য মানে এখনো আমার কাছে মনে আছে। ওটা সৌরভ এবং স্নেহা একসঙ্গে করেছিল কাজটা, তো সেই জন্য আমার ভীষণ পছন্দের কাজ ওটা। আর তারপর থেকে তো বিভিন্ন রকম কাজ চলেছে, তো সেইগুলো আমার কাছে প্রত্যেকটা কাজই সমান ইয়েস, গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে সাবজেক্ট। আর একটা কথা, এখনো অবধি সব থেকে বেশি তোকে এই ইন্ডাস্ট্রিতে কোনো ফটোগ্রাফার, কোনো অর্গানাইজার তোকে সব থেকে বেশি কি উপকার করেছে বা হেল্প করেছে? সব থেকে বেশি উপকার করেছে বলে আমি এরকম কাউকে ছোট করতে পারবো না, সবারই অবদান আছে। বাহ, যে আমাকে কাজ দেয়, হয়তো করবে বলেছে, করাতে পারিনি, আমি তার কাছেও কৃতজ্ঞ। কেন? সে একটা আশা জাগিয়েছে, এবার আশাটা থেকেই কিন্তু আমি পরের কাজটার জন্য তৈরি হয়েছি। যে আমার নিশ্চয়ই এখানে কিছু নেগেটিভ ছিল, হয়তো উনি সেজন্য করতে পারেনি বা সিলেক্ট করতে পারেনি, কিন্তু আমাকে তার পরের কাজটার জন্য তো এগিয়ে যেতে হবে, আমাকে তো সেটা মন খারাপ করে বসে থাকলে চলবে না। ইয়েস, হোপ। আমরা এই হোপের ওপরেই এগোচ্ছি অবশ্যই। যে আমরা কিছু করব, কিছু পারবো। আর সব জায়গাতেই নেগেটিভ পজিটিভ আছে। থাকে, নেগেটিভ না থাকলে পজিটিভের আনন্দ নেই। একদম ঠিক কথা। বং সিরিজ লিখেছে, বং সিরিজের অমিত লিখেছে রিঙ্কি দি লাইভ ভালো করে করো, জেরিদা নিউ সেটআপ নাকি? তুই আমার বাড়িতে কোনো এখন আসিসনি, সেই জন্যই জানিস না। আমাদের এই হলঘরটার মধ্যে 10টা সেটআপ তৈরি করা যায়, 10 রকম। এটা হচ্ছে আমার স্বপ্নের, খুব ছোট বাট এটা আমার স্বপ্নের একটা জগৎ। এটা আমার জয়ন্তী সিনেমা হল। দীপিকা লিখেছে প্রতাপদাকে সবাই আমরা জানাই শুভ জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। ইয়েস, আজ প্রতাপ দাশগুপ্তর জন্মদিনে তোর লাইফটা, এটা একটা স্পেশাল ডে আমাদের কাছে। অবশ্যই। আমি যাকে গুরু বলে মনে করি, তিনি হচ্ছেন প্রতাপ দাশগুপ্ত, যাকে
ইন্ডাস্ট্রি আলোর জাদুকর বলে, সেটাই হলো প্রতাপ দাশগুপ্ত। আজ তার 55তম জন্মদিন, আমরা আনন্দ করে এলাম, খুব চুটিয়ে আনন্দ মজা করে এলাম, এবং দারুণ। খুব ভুলভাল ছবি তুলেছি আজকে, ফেসবুকে দিয়েছি, যত ক্যান্ডিড সব দিয়ে দিয়েছি ফেসবুকে। সঞ্জয় ঘোষ আমাদের, কাল আমার সঙ্গে কাজ আছে, কাল তোর সঙ্গে সঞ্জয়দার কাজ আছে। সঞ্জয়দার সঙ্গে কাজ আছে। সঞ্জয়দা হচ্ছে যে জায়গাটাতেই বসে আছিস, যার হাত ধরে, যাদের হাত ধরে এই জগৎটা শুরু, যাদের হাত ধরে, সেরকম একটা মানুষ হচ্ছে সঞ্জয়দা। আর যে এখানে তো লাইভটা আজকে চলছে, সেই গ্রুপটা যে ক্রিয়েট করেছে, ক্রিয়েটার মানে ক্রিয়েট মানে যখন কি পেজটা খোলে হ্যাঁ। তার জায়গা থেকে তো খোলে, হ্যাঁ। সঞ্জয়দা হচ্ছে সেই ক্রিয়েটার। ও আচ্ছা, সঞ্জয়দা এটা জানা ছিল না সঞ্জয়দা। মানে আমি মানুষটাকে প্রচন্ড রেসপেক্ট করি, হ্যাঁ প্রচন্ড রেসপেক্ট করি, এবং মানুষটা রেসপেক্ট করার মতো। হ্যাঁ হ্যাঁ। সঞ্জয়দা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার এই অবদান হয়তো ভগবান কারুর মাধ্যম দিয়েই এগিয়ে নিয়ে যায়। আজ তোমার জন্যই দুটো হলেও মানুষ জেডিকে চেনে। আজ তোমার জন্য ফ্যাশন ইন্ডাস্ট্রিতে 1,10,000 মেম্বার। আজ তোমার জন্য, তোমার পজিটিভিটির জন্য প্রচুর ছেলে মেয়ে আজ কাজ করে খাচ্ছে। আজ তোমার জন্য ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা এভিলিউশন চলছে। অবশ্যই। তোমার সিনিয়রিটি, তোমার এই কাজটাকে অলওয়েজ সম্মান করব। আর যদি কোনোদিন ভগবান ক্ষমতা দেয়, তোমাকে একটা রাজ মুকুট পরাবো, অবশ্যই। এটা আমার ইচ্ছা। দীপিকা, সঞ্জয়দা প্রণাম, আমার তোমাকে প্রণাম করা উচিত। দীপিকা লিখেছে, আমাদের জেডিদার পজিটিভ অনুষ্ঠানে আমাদের মতন স্বপ্ন দেওয়া মানুষগুলোর আরো স্বপ্ন দেখতে সাহায্য করে, এবং সবার শেষে বলে তোরা পারবি, তোরা কর, আমি আছি তোদের পাশে। আমি তোদের পাশে শুধু আছি না, আমার কাছে অন্য কোনো অপশান নেই। আমার কাছে অপশান একটাই, এই ফ্যাশন ইন্ডাস্ট্রি। যত প্রতিকূলতাই আসুক, আমি তোদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই, এগিয়ে নিয়ে যেতে চাই। তাপস দাস লিখেছে, তাপস দা আমাদের একজন সিনিয়র ফটোগ্রাফার। আচ্ছা। তাপস দাশগুপ্ত দাদাকে জন্মদিনের অনেক অনেক শুভকামনা জানাই। থ্যাংক ইউ তাপস দা। অয়ন লিখেছে, হ্যাপি বার্থডে প্রতাপ দা। সুমন কুন্ডু, হ্যাপি বার্থডে প্রতাপ দা। আজকে প্রতাপ দাকে নিয়ে লাইভটা করলেই ভালো হতো। যাই হোক, তুই ঢুকে পড়েছিস, তোরই লাগ। যাই হোক, এবার বল একটা এমন একটা অভিজ্ঞতা বল, যে অভিজ্ঞতাটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শুট করাকালীন, কাজ করাকালীন খুব এনজয় করেছিস। এনজয় করেছি বললে তো মানে কমই বলা হবে। মানে কি বলবো, এত আনন্দ হয়েছে করে, মানে এত মজাদার মানুষ। সেই মজাদার মানুষটার মানে উনি খুব একটা প্রচার চান না বলে আমি নামটা এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু উনি পিছনে থেকে আমাদেরকে এতটাই আনন্দ দেন, কাজ করবার সময় আমাদেরকে একটুকু মানে ক্লান্তি আসে না, আমরা সারা দিন ধরে কাজ করতে ওনার জন্য রাজি। তো সেই জন্য এইটা আমার কাছে একটা স্মরণীয় কাজ। সেটা ই কমার্সের কাজ ছিল, অনেকক্ষণ ধরে শুট চলে, আমরা ক্লান্ত হয়ে পড়ি, অনেক সময় অনেকগুলো চেঞ্জেস থাকে, কিন্তু ওই যে বলে না, কিছু মানুষ থাকে যাদের জন্য আমরা ক্লান্ত হয়েও হতে পারি না। হতে পারি না, ঠিক 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 ঠিক। যাই হোক, তার নামটা শোনা হলো না। তাপস দাস লিখেছে, কিন্তু তাপস কুমার দাস দাদার আকস্মিক বড়লোক গমনে শ্রদ্ধা কি জানিয়েছে আইটা? আইটার যেটুকু কাজ, আইটা সেটুকু সবসময় করে। আইটা আছে বলেই অনেক মানুষের যেমন প্রচার হয়, আইটা আছে বলেই আইটাকে সবকিছু তো ঢোল বাজিয়ে বলতে হয় না দাদা। যেটুকু যেখানে করার সেটুকু আমি সেখানে করি, এটা আমার কাজ। আর যে মানুষটা মারা গেছে, সে মানুষটা যখন জীবিত ছিল তখন তাকে যতটা সাহায্য করা বা যতটা পাশে থাকা, ইনভিজিবল মোডে যেটুকু করার আমার ক্ষমতা, সেটুকু আমি করেছি। আর তবে যখন ওনার এই ঘটনাটা ঘটে, তখন আমি রেডি ছিলাম না, আমি একটা কাজের মধ্যে ছিলাম, এবং আমার পাশেই ওনার শেষকৃত্য সম্পূর্ণ হয়েছে। আমি সেখানে পৌঁছতে পারিনি, বিকজ টাইমটা আমাকে কেউ একটা বলে, যে অভিজিৎ সাতটা বলে যে আমরা একসঙ্গে যাব, কিন্তু পরে শুনলাম যে ওনাকে দাহ করা হয়ে গেছে। বাট হ্যাঁ, যেটুকু সম্মান দেওয়ার সেটুকু সম্মান তো অবশ্যই দেব। আর সম্মান দাদা মনের ভেতরে থাকে। সম্মান যারা প্রকাশ্যে দেয়, সেটাও যেমন একটা সাবজেক্ট,
মনের ভেতর থেকে, কারণ আমার স্ত্রী ওনাকে বাবা বলে ডাকতেন এবং আমি ওনাকে শ্বশুর মশাই বলতাম। আচ্ছা, তাপস দাস, কোনো গ্রুপ পোস্ট বা তাপসদার আত্মার শান্তি কামনা করে কিছু করা হয়েছে কি? না দাদা, আসলে এই ব্যাপারটা কি বলুন তো, আত্মার শান্তি কামনা যেটা করা সেটা মন থেকে করতে হয়, সেটা পাবলিকলি অতটা করার মতন, মানে যেহেতু উনি আমাদের কাছে একটা, আমার পরিবারের কাছে, উনি আমার পরিবারের কাছে একটা অন্যরকম জায়গায় ছিলেন, তো যে কারণে আমার মিসেসকে আমি আর বেশি দুঃখ দিতে চাইনি, কারণ আমার নিজের শ্বশুর মশাই যেহেতু মারা গেছেন, পেছনে ওনার ছবি রয়েছে, ক্যামেরা দেখা যাচ্ছে মেবি, তো তারপরে উনি, আমার মিসেস ওনাকে বাবা বলতো। আচ্ছা, যাই হোক, পছন্দের মডেল অনিক ত্রিবেদী লিখেছে, পছন্দের মডেল, অনেকের সাথে কাজ করবি অবশ্যই তুই। হ্যাঁ, যাই হোক, এবার বলি, কারণ আমাদের লাইভটা তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ তোকে এখন বাজে 10টা 15, যাতে তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি। ফ্যাশন ইন্ডাস্ট্রির সব থেকে পজিটিভ ডে কোন দিন তোর এরকম মনে হয়েছে যে আমি এই ইন্ডাস্ট্রির জন্যই জন্মেছি, আমি এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এমন কোনো দিন তোর জীবনে এসছে যে দিনটা তো স্পেশাল মনে হয়েছে জীবনে? সেগুলো অনেকগুলো দিনই আছে, কিন্তু বর্তমান একদম রিসেন্ট একটা ঘটনা, মানে যেটা আমি কোনোদিন করিনি, ফাইন আর্টসের কাজটা করে আমার মনে হয়েছে, অনেকেই বলেছে যে তোমার ফিগারটা ভাস্কর্য, তোমার ফিগারটা স্কেচ করার মতো। বাহ। তো তখন আমার মনে হয়েছে তাহলে আমি ঠিক জায়গাতে এসেছি। আচ্ছা, আর একটা কথা বলি, এই যখন ফাইন আর্ট শুট হয় বা যখন তোকে তুই ক্যামেরার সামনে যখন তুই নিজেকে এক্সপোজ করিস, সেই সময়কার তোর যে মেন্টালিটিতে থাকে, মানে তোর যে পজিটিভিটিটা থাকে, মেন্টাল পজিটিভিটিটা থাকে, সেটা যদি একটুখানি বলিস। মানে এটা হচ্ছে, আমরা দর্শকের জন্য বলছি, যে ওই সময় তোর মনে কি চলে, তুই উল্টো দিকের মানুষকে কি দিতে চাস? এটাই বলবো যে ফাইন আর্টস বললে অনেকে ভাবে যে একটু বোল্ড টাইপের শুট কি করে করব, মানে এরকম ভাবে এক্সপোজ কি করে করব, সেইভাবে এক্সপ্রেশন দিতে পারবো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা যদি শিল্পকে ভালোবাসি, এটা তো একটা শিল্প, তো শিল্পকে যদি ভালোবাসি তখন শিল্পের মধ্যে আমরা ঢুকে যাই। শিল্পের মধ্যে ঢুকে গিয়ে আমরা শিল্পকে কত সুন্দর করে নিজের বিভিন্ন রকম এক্সপ্রেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা যায়, তখন সেইটার দিকে কনসেন্ট্রেট করি, তখন আর কিচ্ছু মনের মধ্যে থাকে না। এইটা যদি আমরা কনসেন্ট্রেট করতে পারি যে আমরা একটা শিল্পকে মানুষের সামনে তুলে ধরছি, যেমন আমাদের পেইন্টিং করি আমরা, সেরকমই একটা শিল্প ফটোগ্রাফি না, ফাইন আর্টসটা, তো সেটা যদি আমরা তুলে ধরতে পারি তখন আর কিচ্ছু মনে হবে না, মানে ওই চিন্তাটাই মনের মধ্যে থাকবে যে আমি একটা শিল্পকে রিপ্রেজেন্ট করছি। তো এইটা নিয়ে এত ভয় পাওয়ার, নেগেটিভ ভাবার, বা কি করে করব, এত কি বলবো টেনসড হয়ে যাওয়ার কোনো কিছু নেই। আমার হয়তো প্রথম মনে হতো যে আমি কি পারবো, কিন্তু আমি যখন করলাম, আমার কাছে জিনিসটা এতটাই, মানে আমি নিজে পেইন্টিং করি, তো আমার পেইন্টিং করতে, তুই পেইন্টিংও করিস? আরে বাবা, আমার খুব কপাল ভালো, আমি আজকে এত বড় একটা শিল্পী। পেইন্টিং এর আমার গোল্ড মেডেল, সিলভার মেডেল সবই আছে। বাহ, ভেরি গুড। তো সেই জন্য আমি যেহেতু পেইন্টিং করি, তো পেইন্টিংটাকে আমার এতটাই ভালো লাগে, মন থেকে করি, কোনোদিন শিখিনি, তো সেই জন্য আমার তখন ওই শিল্পটাকেও আমার মনে হয় যে এটাও তো আমি স্কেচ করতে পারি। ঠিক ঠিক ঠিক। তা আমার সেই জন্য ফাইন আর্টস বা এটাতে আমার কোনো আলাদা করে কোনো টেনশন বা অন্য কোনো কিছু নেগেটিভ আর মাথার মধ্যে আসেইনি। যখন কাজটা করেছি পুরো ওই দিকে কনসেন্ট্রেশন ছিল আমার। এটা করলে আমার মনে হয় কারোর কোনো অসুবিধা হবে না, যদি আমরা একটা শিল্প মনে করি। একটা ফটোগ্রাফারের নাম বলতে পারবি যে তোকে সব থেকে বেশি ইন্সপায়ার করেছে? ইন্সপায়ার করেছে আমি এখন রিসেন্ট বলবো এই অনির্বাণ নন্দী, কারণ ওনার সঙ্গে ফাইন আর্টসটা করে আমি এতটাই মানে কমফোর্টেবল, যেটা হয়তো অন্য ফটোগ্রাফারদের সঙ্গে কাজ করেছি তারা হয়তো একটুখানি বলছে না এটা হচ্ছে না ওটা হচ্ছে না, কিন্তু দাদার কাছে আমি এতটাই কমফোর্টেবিলিটি পেয়েছি, মানে এত সুন্দর ব্যবহার, মানে মনে হচ্ছে না যে, হ্যাঁ মনেই হচ্ছে না যে আমি অ্যাকচুয়ালি ফাইন আর্টস করছি না এমনি ট্র্যাডিশনাল শুট করছি। তো এই কমফোর্টেবিলিটি কিন্তু খুব মডেলদের দরকার হয় এবং ফটোগ্রাফারের সঙ্গে, সেইটা আমার খুব পেয়েছি বলে আমার অনির্বাণের কাছে আমি কোনোদিনও কথা ভুলতে পারবো না। থ্যাংক ইউ অনির্বাণ। আমি অনির্বাণের সাথে কন্ট্যাক্ট করতে চাই, যোগাযোগ করতে চাই এবং অনির্বাণকে আমার এই সিটটায় বসাতে চাই, এটা আমার মনের আশা। কারণ ও যে টাইপের প্রশংসা করলো সেই টাইপের প্রশংসাতে আমি এই মানুষটাকে একটা ভার্চুয়াল দেখতে পেয়ে গেলাম। অবশ্যই আমি চাই তাকে, ভীষণ ভালো মানুষ একদম।
ডালিয়া চ্যাটার্জি লিখেছে, হাই রিঙ্কি, হাই জেরিদা, হাই। তোমাদের সাথে আজকে আলাপ হলো নন্দনে প্রতাপদার বার্থডেতে। তোমাদের সবার সাথে ফার্স্ট ডে দেখা হয়ে খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। ওয়াও, তোমাদের দেখে অনেক কিছু শেখার আছে লাইফে। খুব নাম করো, গড ব্লেস ইউ। কিরে রুমা বৌদির নামটা একবার তো বললি না? ভাই আমার নামে কেউ বললে আমার ভালো লাগে না, আমার বইয়ের নামে বললে কিন্তু আমার বেশি ভালো লাগে। যাই হোক, মজা করলাম। অয়ন লিখেছে, আজকের মডেল হলো অলরাউন্ডার, পেইন্টিংও করে। ওয়াও, দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ সো মাচ। এত বড় একটা শিল্পীর পাশে দেখো আমি একটা ঢ্যাঁড়স কি বলো দাদা, বসে বসে সসেজ আর চা খাচ্ছি। যাই হোক, এবার বল, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে কি কি ফলস পেয়েছিস, মানে নেগেটিভিটি পেয়েছিস? ওই যে বললাম, নেগেটিভ তো সব জায়গায় থাকবে, আমি নেগেটিভটাকে কোনোদিন মনে রাখি না। বাহ, নেগেটিভ তো থাকবেই, নেগেটিভ না থাকলে পজিটিভের আনন্দ কিসে, ওটাকে ভুলে যেতে চাই সবসময়। একদম, এটাই হচ্ছে অরিজিনাল পাওয়ার। এটা অরিজিনাল পাওয়ার রিয়েলি। যারা শুধু নেগেটিভ নিয়ে ভাবে, নেগেটিভ নিয়ে ভাবে, নেগেটিভ নিয়ে ভাবে, তারা ভেবে ভেবেই শেষ করে ফেলে। অবশ্যই তারা পজিটিভ কিছু পাই না। জীবনে নেগেটিভ পজিটিভ দুটো থাকবেই, কিন্তু নেগেটিভটা দিয়ে মানে ভাবলে কিন্তু পজিটিভটা দিয়ে এগোনো যাবে না। তাই জন্য নেগেটিভটা যত তাড়াতাড়ি মুছে ফেলা যায় মন থেকে ততই তত ভালো। মানে তোর জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা অন্য মেয়েরা শুনলে বা জানলে তার ভবিষ্যতে প্রবলেম না হতে পারে, এরকম কিছু? দেখো, এক একটা মানুষের জীবনে এক এক রকম ভাবে হয়তো সমস্যাটা আসে। এবার অনেকেই বলবে যে ফ্যাশন ইন্ডাস্ট্রি বা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে অনেক রকম কম্প্রোমাইজ আমাদের কাজ করতে হয়, বলে হয়তো। কম্প্রোমাইজ কোথায় নেই, রিয়েলি, তাই না? আমরা যে এই যে নিজেদের মানুষদের সঙ্গে রয়েছি, জীবনটাই তো কম্প্রোমাইজ। তো সেইটাকে ধরে যদি আমি বলি এগোবো না, করবো না, তাহলে কি আমার কাজটা হবে? তো সেটাই আমি বলবো যে যারা মনে করছো যে এই আমি এরকম খারাপ কিছু অফার পাচ্ছি বা খারাপ কিছু শুনছি, ভুলে যাও না, ভালো মানুষ অনেক আছে, তাদেরকে খুঁজে নাও, দেখবে জীবনটা অনেক ইজি হয়ে যাবে। আর ওগুলো মনেই থাকবে না, নেগেটিভ ঘটনাগুলো ভুলে গিয়ে তখন পজিটিভ ঘটনাগুলোই জীবনে সারা জীবন থেকে যাবে, এবং সেটার জন্য তোমাকে সমস্ত মানুষ চিনবে। বাহ বাহ, সত্যি বলছি, মানে যেটাকে বলেছি পয়সা উসুল, রাত্রি 9:30টার সময় জি বাংলা ছেড়ে দিয়ে প্রোগ্রাম করছি, পয়সা উসুল। রিয়েলি হ্যাটস অফ। থ্যাংক ইউ যে সো মাচ। এইরকম পজিটিভ সোচ থাকা মানুষের জীবনে প্রচন্ড দরকার। হ্যাঁ, অবশ্যই। পজিটিভ ছাড়া নেগেটিভকে গুরুত্ব দিলে আমরা এগোতে পারবো না, জীবনটা নেগেটিভ থাকবে। আর যারা নেগেটিভ থাকে তারা কিন্তু ওখানেই পড়ে থাকে, অবশ্যই ওখানেই পড়ে থাকে। আমি একজনকে চিনি যে 2020 মার্চ মাসে তাকে প্রথম দেখা, সে 2020 সালেও মার্চ মাসেও যেখানে পড়েছিল আজকেও সেখানেই পড়ে আছে। বিকজ সে শুধু নেগেটিভ খোঁজে, সে শুধু নষ্ট করতে ভালোবাসে, সে শুধু নেগেটিভটাকেই এনজয় করে। কারণ খারাপ দেখলে সে বলে উফ কি খারাপ হচ্ছে এই বস। কেউ ভূমিকম্প হলে ভাবে ইস কত মানুষের প্রাণ চলে গেল। কেউ ভূমিকম্প হলে ভাই ভূমিকম্প হয়েছে, এবার মার্কেটটা উঠবে। এটা এক একজন মানুষের উপরে নির্ভর করে, তার মানসিকতাটা কেমন। সেটাই অয়ন লিখেছে, সেটাই নেগেটিভ আর পজিটিভ করি আমাদের আসল কাজ। ঠিক, যাই হোক, এবার বলি আগামী দিনের তোর কি পরিকল্পনা? খানা, আগামী দিনের তোর কি পরিকল্পনা? আগামী দিনের পরিকল্পনা আমি যে বললাম, ছবি বানানো, মানে এটা আমি স্ক্রিপ্ট লিখে ফেলেছি 90%। তা খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে ওটাকে বাস্তবে রূপ দেওয়ার, স্ক্রিপ্টটাকে। তোকে নিয়ে খুব শিগগিরই প্রতাপ দাশগুপ্ত কাজ করবে। হ্যাঁ, আবিরদা তোকে নিয়ে কাজ করবে। হ্যাঁ, আবিরদার সঙ্গে কথা হয়েছে। তারপরে ফ্যাশন ইন্ডাস্ট্রির আরো কিছু মানুষ, আমি স্পেশালি তোর ছবি রেকমেন্ড করেছি তাদের। আচ্ছা, বাট বললাম দাদা লাইভটা হয়ে যাক, তারপর ডাকবেন, তাহলে আমি একটু ফুটেজ পাবো। অবশ্যই এই নাদের সঙ্গে কাজ করতে পারলে কে সুযোগ ছাড়ে।
কারণ আমরা জানি ভাই আমাদের দিনের শেষে কাজ করতে হবে, হ্যাঁ রোজগারও করতে হবে, কাজ করলে মাইন্ড ঠিক থাকবে, 10টা মানুষের সাথে প্রচার হবে। আজকে তোর নন্দনে যাবার কথা ছিল না, আজ তুই যদি নন্দনে না যেতিস কি কি মিস করতিস? রাত্রিবেলা গিয়ে চোখ বুজে চিন্তা করবি যে কতগুলো নতুন মানুষের সঙ্গে তোর আলাপ হলো। সেইটাই, কমিউনিকেশনটা খুব দরকার এখানে। তুই যদি শুধু লাইভ করতে আসতিস আমাদের এইরকমই একটা ইন্ট্রোডাকশন হতো, কিন্তু তুই যখন পুরো জিনিসটা 4 ঘন্টা 5 ঘন্টা আমাদের সাথে থাকলি, টোটাল জিনিসটার মধ্যে তুই এটা কিছু পেলি, আরো প্রাণবন্ত জিনিসটা হয়ে উঠেছে। এবং ভবিষ্যতে যখন কখনো অবশ্যই মানে প্রতাপ দাশগুপ্তর আত্মজীবনী বেরোবে, কারণ যে লেভেলের মানুষ উনি, ওনার কখনো না কখনো বায়োগ্রাফি বেরোবে, সেই বায়োগ্রাফিতে হয়তো আজকের দিনটাও থাকবে, ওনার 55তম জন্মদিনে কি কি হয়েছিল। সেখানে যদি একটা ছবির মধ্যে তোর ছবি থাকে, বড় প্রাপ্তি। ইয়েস, তার মানে ভগবান প্রত্যেকটা জিনিস কিছু না কিছু কানেক্ট করে রাখে। হ্যাঁ, ভগবান যা করেন মঙ্গলের জন্য, এটা কিন্তু একদম ঠিক কথা। একদম, ভগবান সঠিক সময় সঠিক কাজ সঠিক মানুষের সাথেই তাকে করিয়ে দেবে। অবশ্যই বিপদে ফেলার হলেও তাই, বিপদটা দরকার আছে, জীবনে শিক্ষারও তো দরকার আছে না, তো বিপদ থেকে আমরা শিক্ষাও নিই। অরিজিৎ চন্দ্র দাস লিখেছে, বিনীতা কেমন আছো? বিনীতাকে তুই, তোর নাম বিনীতা? না না না, ভুল করছেন অরিজিৎ দা, আপনি, ওর নাম বিনীতা নয়। আসলে তোকে হয়তো বিনীতার মতো দেখতে। হতে পারে। আচ্ছা, এই মোটামুটি আবিরদা লিখেছে তোকে হ্যালো। হাই আবিদা। আবিরদার সঙ্গে আলাপ হয়ে কেমন লাগলো বল? আবিদার সঙ্গে আগেই আলাপ হয়েছে আমার। হয়েছে না? হ্যাঁ, বলে এবার কাজ হবে খালি। হ্যাঁ, কাজের অপেক্ষায় বসে আছি। দাদা কাজকেও বললাম, দাদা বললো হ্যাঁ দিল্লি যাওয়ার আগে কাজটা করে যাবো। তবে তো একটু সময় আছে, হ্যাঁ। হয়তো কাজটা করে যেতে পারবে। আর একটা জিনিস, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার পরে কারোর প্রেমে টেমে পড়িসনি? কারোর প্রতি ক্রাশ ট্রাশ খাসনি? প্রেম আমার রোজই হয়। গুড, এই তো ভেরি গুড। রোজ রোজ প্রেম। বল সেরকম কিছু দর্শক কি, যাতে কেউ বোর না হয়। আরে রোজই প্রেম হচ্ছে আমার, এখনো একটা প্রেম চলছে, অনেক প্রেম গেছে, অনেক প্রেম এসছে, আমি একদম রঙিন মানুষ। ভেরি গুড ভাই, আমরা মাথা খেতেই এসছি ভাই, প্রেম ছাড়া জীবন হয়? আমরা মাথা খেতেই এসছি। অবশ্যই। বাস, লাইফে এনজয় না থাকলে, রোম্যান্স না থাকলে, যাদের থাকে না তারা খিচুটে হয়ে যায়। হ্যাঁ ঠিক কথা, তারা খিচুটে হয়ে যায়। ঠিক আছে, তারা যারা খুশি থাকে, যারা এরকম ব্রাইট হাসতে পারে, তারা দেখবি এগোচ্ছে। আর যারা সারাদিন কি করছে না কি করছে, হ্যাঁ তাদের জীবনে হয়তো জীবনটা স্ট্যাগন্যান্ট হয়ে যায়। স্ট্যাগন্যান্ট হয়ে যায়। এই যে স্ট্যাগন্যান্ট হওয়াটা, এটাও ভগবানের কাছে আমি বলি যে মানুষগুলোর আজকে লাইফটা স্ট্যাগন্যান্ট হয়ে আছে বলে যারা এরকম খারাপ খারাপ ডিসিশন নিচ্ছে, খারাপ খারাপ কাজ করছে, ভগবান তাদেরও ভালো কিছু দাও, সুবুদ্ধি দাও। সুবুদ্ধি না, সুন্দরী নারীর সঙ্গে যোগাযোগ করে দাও। রিঙ্কির মতন সুন্দরী, তাই তো? হ্যাঁ অবশ্যই, আমার থেকেও সুন্দরী আছে। এটা কিন্তু ভালো বলেছে, আমি রোজ প্রেমে পড়ি। এটা কিন্তু একটা দারুণ দারুণ কথা বলেছে, আমি বেশ মজা পেয়েছি। যাই হোক, অরিজিৎ দা লিখেছেন সরি। হ্যাঁ, ওকে ইটস ওকে। যাই হোক, এবার বলি, আজকে কিন্তু বেশ মজা লাগছে আমার। এবার বল, এই ক্রাশ খাসনি কারোর প্রতি, যেটাকে বলে ক্রাশ খাওয়া। কে রোজই প্রেমে পড়ছিস, রোগ উড়ে যাচ্ছে মাইন্ড থেকে, সেটা এক জিনিস, আর ক্রাশ খাওয়া এক জিনিস। খেয়েছিস? অবশ্যই আছে, সেইগুলো সব সেলিব্রিটি মানুষ। কিন্তু সেলিব্রিটি মানুষ কি হলে কি হবে, স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই। আমি ছোট থেকে একদম আমির খানকে নিজে কিভাবে স্বপ্ন দেখেছি যে ওনার সঙ্গে আমি অ্যাক্টিং করছি, ওনার বিপরীতে আমি অভিনেত্রী, তাই জন্যই তো অভিনয় জগতে। চল বিগ স্ক্রিনে একটা আমির খানের সিনেমা দেখাবো তোকে, দেখবি কি ভালো লাগবে। হ্যাঁ, আর তখন সেই কায়ামত সে কায়ামত তক এই সমস্ত ছবিগুলো আসতো জুহি চাওলার বিপরীতে, ওহ দারুণ, ভুলতে পারবো না। ওই যুগটা একটা আলাদা, ওই প্রেমটা একটা আলাদা প্রেম ছিল। হ্যাঁ, অয়ন মুখার্জি লিখেছে, রোজ প্রেমে পড়া ভালো। ইয়েস, রোজ প্রেমে পড়া ভালো। স্বাস্থ্যকর। স্নেহা জেধার, যাকে আজকে দেখলি, হ্যাঁ, ও তোকে লাভ সাইন পাঠিয়েছে, আমাকে তোকে Thank দুজনকে you, লাভ সাইন স্নেহা। পাঠিয়েছে।
প্রেমটাই তো জীবন, ইয়েস, প্রেমটাই তো জীবন। হ্যাঁ তো যাই হোক, এবার তোকে একটা নেগেটিভ প্রশ্ন করছি, সেটা হলো প্রতিটা মেয়ের জীবনে একটা স্বপ্ন থাকে, যেটা হলো আমাকে একটা বিয়ে করতে হবে, সংসারী হতে হবে, একটা ছানা মা হতে হবে, হ্যাঁ। বাবা মাকে দেখতে হবে, সংসার দেখতে হবে। সেই ব্যাপারে তোর কিছু মত বল। আমার তো বাবা নেই, আচ্ছা। মাকে আমি মানে ভীষণ ভাবে ছোট থেকে মাকেই বেশি পেয়েছি। বাবা কর্মসূত্রে বেশিরভাগ বাইরেই কাটাতেন, তারপরে বাবা 2009-এ চলে গেছেন, ক্যান্সারের আচ্ছা। পেশেন্ট ছিলেন। তো বাবার যে সময়টা 3-4 বছর বাবাকে নিয়ে আমি যেভাবে মানে করেছি বা দৌড়াদৌড়ি, মানে আশেপাশের লোকজন আর কি স্তম্ভিত। আমি একাই আর কি দৌড়াদৌড়ি, একটা মেয়ে হয়ে যে রেসপন্সিবিলিটিতে থাকে মা বাবার প্রতি, এখন মার প্রতি, সেজন্য আমার মনে হয় যে মা তুই কি বাবার একটাই প্রতি- মেয়ে? হ্যাঁ। তো সেই জন্য আমার মনে হয় মা বাবার প্রতি কোনো কর্তব্যে আমি গাফিলতি আমার জ্ঞানত পক্ষে করি না। বাহ বাহ। মানে কাজ সামলেও আমি যতটা পারি, মানে যেখানেই যাব সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেই যাই, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো এই দিকটা তো আমি ঠিক মতোই সামলেছি। আর বিয়ে, হ্যাঁ বিয়েটা করবো অবশ্যই, আমার ইচ্ছা তো আছে, বিয়ে কেন করবো না, জীবনে সব রকম অভিজ্ঞতা থাকা দরকার। তো দেখি বিয়েটা কবে হয়, ক্রমশ প্রকাশ্য। আরে মনের তো একটা ইচ্ছা থাকবে। হ্যাঁ অবশ্যই আছে, এই সময় মনের দিয়ে। মানুষও আছে, মনের মানুষ ভেরি গুড, এই তো এতক্ষণ পর বলেছে, ভেরি গুড। মানুষও আছে। মনের মানুষ থাকতে তো হবে, হ্যাঁ, মনের মানুষটাই থাকতে হবে, হুম, সেখান থেকে অনেক ইন্সপিরেশন পাওয়া যায়। ইন্সপিরেশন পাওয়া যায়। তোর ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান মানে হচ্ছে যে আমি কি তোর সংসার, তুই যখন সংসার করবি হুম, তখন কি তুই এই প্রফেশনটাকে এনজয় করবি, মানে এই প্রফেশনে থাকবি না? অবশ্যই। আমি যাকে জীবন সঙ্গী হিসেবে বাঁচতে চলেছি, সে পুরোপুরি এই জগৎটাকে সমর্থন করে। বাহ বাহ। মানে সে নিজেও এক সময়টা ছিল, এখন আর সেই জগতে নেই, তাই জন্য সে সমস্ত জিনিসটা বোঝে, তো সে সমর্থন করছে। তো আমি সেই জন্যই আরো বেশি মানে আনন্দিত যে আমার কাজটাকে কন্টিনিউ করতে পারবো। এখান থেকে অনেক কিছু পাওয়া গেল কিন্তু। হ্যাঁ, ফিউচার মডেলদের উদ্দেশ্যে কি বলবি? এটাই বলবো যে তুমি যদি নতুন হও, তোমার কাছে দেখো সমস্ত জায়গায় আমরা বাইরে বেরোলে বা অনেক সময় আমাদের বাড়ির মধ্যেও অনেক সময় খারাপ মানুষ ভালো মানুষ সব রকম থাকে, কিন্তু তুমি সেই খারাপ মানুষটার প্রতি একদম মানে ভেঙে পড়ে গিয়ে, তোমার সঙ্গে পরিচয় হয়েছে বা কোনো খারাপ অফার পেয়েছো বা কিছু, এটা নিয়ে ভেঙে পড়লে চলবে না। তোমাকে জীবনে ভাবতে হবে অনেক ভালো মানুষ আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাদের দিকে আমি তাদের সঙ্গে যোগাযোগ করি, এগিয়ে যাই, আমার অবশ্যই আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। একদম। এই ব্যাপারটা ভীষণ 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 ভালো কথা বললি, এটা ভীষণ ভালো কথা বললি। নতুন যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসবে সেই সব ছেলে মেয়েদেরকে কি বলবি? মন দিয়ে কাজটা করো, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা রাখবে না, পরিশ্রম করো। কম্প্রোমাইজের কথা কিভাবে ফেস করবে? দেখো কম্প্রোমাইজ, জীবনটার মধ্যে কম্প্রোমাইজ কিন্তু সব জায়গাতেই আমাদের কম্প্রোমাইজ রয়েছে। তুমি এখন কিভাবে জিনিসটাকে নেবে, যদি মনে করো যে কম্প্রোমাইজটা খারাপ জিনিস তাহলে খারাপ, আর তুমি যদি মনে করো যে না এর মধ্যে থেকেও আমি অন্য ভালো কিছু বের করে নিতে পারি, তাহলে অবশ্যই ভালো। কম্প্রোমাইজ তো থাকবেই, আমরা লাইফে কম্প্রোমাইজ করেই এগোচ্ছি, কেউ আমরা স্মুথলি এগোতে পারি না, স্মুথলি এগোলে আমরা জীবনে কিছু শিক্ষা লাভ করতে পারবো। তো কম্প্রোমাইজটা কম্প্রোমাইজের জায়গাতেই থাকতে দাও, তুমি তোমার জীবনটাকে সুন্দর করে মন দিয়ে কাজ করে অনেস্টলি কাজ করো, ডেডিকেটেডলি কাজ করো, দেখবে ভালো জায়গায় পৌঁছাবেই, ভগবান সঙ্গে ওপরে সব দেখছি। তো এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। ভেরি গুড। সত্যি লাইফটা আজকে না হলে হয়তো মানে মিস করতাম অনেক কিছু শুনলাম, এবং স্পেশালি আজকের এই লাইফটা সবকিছু শেষ করার পরে আমি স্পেশাল ভাবে আবার আরেকবার দেখব, কারণ ওর কিছু কথা ভীষণ মন টাচ করা কথা। এবং এটাই চাইবো যে ফ্যাশন ইন্ডাস্ট্রির সমস্ত ছেলে মেয়েরা রিঙ্কি যেরম ভাবে এগোচ্ছে, যে মনের জোর নিয়ে এগোচ্ছে সেরম ভাবে এগোবে। আজ আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, কারণ ওকে অনেকটা দূর যেতে হবে, যে কারণে লাইভটা শেষ করতে হবে।
পলি সামনে এসো, ওই বাটনটা টিপতে হবে। শুভরাত্রি। শুভরাত্রি।